2026 হয়েছে এই জনরায় 2007 পৌঁছে গেছে বিজেপি। আমি বলছি প্রদীপ্ত কেন 207 এই পরাজয়টা মেনে নিতে তৃণমূলের অসুবিধা কোথায়? পরাজয় মেনে নেওয়ার প্রত্যাশার যে কনটেক্সটে তুমি শুরু করেছিলে, যে প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি এবং সেটা মেনে নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকতো না, সত্যি অসুবিধা থাকার কথা না। বুদ্ধদেব ভট্টাচার্য 4:30তে রাজভবনে গিয়ে রেজিগনেশন দিয়েছিলেন, একেবারে মাথা উঁচু করে একজন ভদ্রলোক ছিলেন। কোনো অসুবিধা থাকার কথা ছিল না যদি না যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেই অভিযোগগুলো নিয়ে সন্দেহ থেকে যেত। এত স্লো কাউন্টিং থেকে শুরু করে যে হারে সে সব সময় অভিযোগ করে, রাহুল গান্ধী হতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, স্বাভাবিক প্রশ্ন থাকতেই পারে, উত্তরও দেওয়ার জায়গা থাকতে পারে, সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ডটাও থাকা খুব প্রয়োজনীয়। এই যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল যাদের আজও বলতে পারবো না তারা প্রকৃত ভোটার কি ভোটার না, এবং তৃণমূলের এই যে 207-এর হারার পিছনে ওই সংখ্যাটা যদি যোগ করার বা বিয়োগ করার জায়গা থাকে তখন কিন্তু সন্দেহের জায়গাটা থেকে যায়। বারবার তোমরা কোর্টে গেছো, তোমরা ভোট প্রক্রিয়া অংশ নিয়েছো, তোমরা ভোট প্রক্রিয়াতে না অংশ নিতে পারতে, বলতে যে আমি এটা মানি না। শাসক ছিলাম তখনও প্রশ্ন, যখন আজকে বিরোধী হলে প্রশ্ন করা যাবে না? হবে না কেন, প্রশ্ন হবে, কিন্তু আমি বলছি প্রশ্ন আটকেও না, প্রশ্ন আটকেছো বলে এই 207 এবং 80-তে এসছো, শুধু প্রশ্ন আটকেছো বলে বলার সুযোগটা দিতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করুন 2011-তে যখন ক্ষমতা এসেছিলেন কি বলেছিলেন? বামফ্রন্টের বলেছিলেন 10 বছর মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখুন, এবং তারপরে যা যা কাণ্ড করেছিলেন। আজকে এই দুজন আছেন, মৌসুমী আছেন, মাসিমা আছেন, আমি তাদের কাছে যাব, উত্তর দেব না, আমি সেটা বলছি। তুমি যদি পরপর প্রশ্ন করো, কিন্তু আমি বলছি 80টা দেখে হঠাৎ তোমার নির্বাচনে আমি কি বললাম যে তৃণমূল কংগ্রেসের কলাকৌশল মনে পড়ছে, তাই বলছি। আমার মনে পড়ছে থেকে বড় কথা আমার দলের প্রধান যে বক্তব্য রেখেছেন তার কনটেক্সটে কথাটা বলছি। আমি দলের মুখপাত্র, এটা আমি দলের বাইরে বেরিয়ে কোনো কথা এখানে বলতে পারি না। বলবে কেন? 2, দেখো এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল, বিজেপি প্রমিস করেছে কিছু পলিসি প্রমিসেস করেছে, যে পলিসি প্রমিসেস গুলো সারা ভারতের জন্য তারা প্রযোজ্য করেছিল। তাই যখন জাতীয় নিরাপত্তার কথা বলছে তখন আমি আশা করব দিল্লির মতন বোমা বিস্ফোরণ আর হবে না পাভেলগাঁওয়ের মতন, হবে না 40 জন শহীদ, সেটা আশা করব। আমি আশা করব যখন নারী সুরক্ষার কথা আশা করি তো যে খাগড়াগড়ের মতো আর বিস্ফোরণ যাতে না হয়। খাগড়াগড় কেন পশ্চিমবঙ্গে হয়েছে সেই প্রশ্ন তো তোলনি, বলেছিল নেতারা বলেছিল যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, কেউ ভুলে যাবে কি বলেছিলাম? পুলিশ বলেছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। আমি মনে করিয়ে দিতে চাইছি খাগড়াগড় বিস্ফোরণ ঘটিয়েছে, উনি বলেছেন মমতা ব্যানার্জি দেশদ্রোহী আশ্রমে বলছি। শুধু তাই নয়, মনে রাখবেন, আমি বেশি দূর যেতে হবে না, এই প্রদীপ্ত এই অরূপরা স্টুডিওতে এসে দিনের পর দিন একটা দিন স্পষ্ট করে সিআরপিএফ কে দায়ী করে বললেন 81 যেদিন দ্বিতীয় দফার ভোট হয়েছে 81 বছরের একজন বৃদ্ধকে সিআরপিএফ জওয়ান নাকি ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বললেন, ফুটেজ প্রকাশ করলো নির্বাচন কমিশন, ভদ্রলোক ম্যাসিভ হার্ট অ্যাটাক, ভোটের স্পষ্ট দেখা যাচ্ছে একা ভোট দিতে গিয়ে পড়ে গেলেন, ছুটে এলো সবার আগে জওয়ান। ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল যে অপমান করেছে তার কোনো উদাহরণ ভারতীয় বিচার ব্যবস্থাকে তৃণমূল যে অপমান করেছে গোটা ভারতবর্ষে নেই। সেটা নাম করে বিচারপতিদের নাম করে দিনের পর দিন তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়েছে। 5 জন বিচারপতি রাস্তায় নেমে প্রতিবাদও করেছে, সেই জন্য তোমরা বলছি না দাদা, বিচারপতির নামে গালাগালি করেছো। করতে তুমি যদি 30 সেকেন্ড দাও, আর তো বেশি কথা তোমাকে ডিস্টার্ব করব না, আজকে স্বাভাবিক প্রশ্ন আরো বেশি আসবে। যখন আমরা কোনো আমাদের রাজ্যে খারাপ ঘটনার কনটেক্সটে অন্য রাজ্যের ঘটনা তুলে ধরতাম, তুমি তখন বলতে যে ওই খারাপ ঘটনা দিয়ে এই খারাপ ঘটনাকে জাস্টিফাই করছো, বলেছো। তাহলে আজকে যখন আমি জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে দিল্লি পাহেলগাঁও যেন না হয় বলছি, আজকে 207-এ একটা সরকার শপথ, না আমি বলছি এক সেকেন্ড, শপথ নেওয়ার সুযোগ পায়নি, এখনো মুখ্যমন্ত্রী বলছেন সম্পূর্ণ অ্যালিবাই দিয়ে তিনি রিজাইন করেননি, আর এখন তুমি বলছো 30 সেকেন্ড অন্য রাজ্য দেখাচ্ছ। মানুষ ক্ষমা করবে না, আমি বলছি তৃণমূল কিন্তু এই 80টার যে ভরসা সেই জায়গাটাও নষ্ট করছে। ক্ষমা করেনি, এটা তো স্বাভাবিক। মাথা নিচু করে ক্ষমা চেয়েছো তোমরা। আবার কি বলছি, বামফ্রন্ট এবং বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সেটা করেছিলেন। তুমি তো ইস্যু নাও, এই মাত্র তুমি বললে, তুমি তো আরে তোমার নেত্রী এই মুহূর্তে কি বলছেন? প্লিজ আমি বলছি আমাদের মুখ থেকে, মানে আমার মুখ থেকে, আমি তো দলের মুখপাত্র, কোনোদিন কোনো অন্যায় সমর্থন এখানে কোনো দর্শক পেয়েছে, পাবে না ভবিষ্যতেও। তৃণমূলের দল তার বিরোধিতা আজ অব্দি করেনি, এবং আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক ক্ষমা চেয়েছো তোমরা। একজন সিআরপিএফ জওয়ানকে খুনের মামলায় ফাঁসাচ্ছিলে 4 দিন আগে 29 তারিখ, তুমি এর জবাব দাও।
তারপরে তোমায় নেক্সট বলতে হবে। দাদা আবারও বলছি সেটা তদন্ত করে বেরোক না। তদন্ত যে করে একবার তুমি মঞ্চের ওপর থেকে একজন জওয়ানকে মঞ্চের ওপর থেকে একজন জওয়ানকে খুনি বলেছো, কোনো অভিযোগ বলনি, বলেছে খুন করেছে সিআরপিএফ জওয়ান একজন। দেবাশিস ধর দাদা। সে শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের কথায় কেস সাজায়নি বলে তার লাইফ শেষ করে সেখানে তো দিয়েছে। চারজন দেবাশিস শহীদ ধর হয়েছে, উত্তর দিয়েছে, চারজন দিতে কি দিচ্ছে। ভয়ঙ্কর! আপনি ভাবুন একজন সিআরপিএফ জওয়ান যিনি একেবারে পেশাগত কারণে এই রাজ্যে আপনি যাতে নিশ্চিন্তে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি শুধু সেইটুকু এনশিওর করার চেষ্টা করেছেন, তাকে কোনো অভিযোগ নয়। এই যে নরম করে প্রদীপ্ত বলছেন না অভিযোগ, আমি এক্ষুনি রিওয়াইন্ড করে ওই দিনের তৃণমূল মুখপাত্রের বক্তব্য দেখিয়ে দেব। বলেছেন সিআরপিএফ জওয়ান খুন করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলেছেন, ফুটেজ তো অন্য কথা বলছে। ভাবুন আমরা যারা পুলিশ বিট করতাম, পুলিশের বেসিক রুল হচ্ছে যে একেবারে সেটা তো মারাত্মক। সেখানে তো আমি বিজেপির অভিযোগ যে তাদের ম্যানিপুলেট করা হয়েছে, কি ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ না, সেই অভিযোগের পেছনে অবধারিতভাবে তৃণমূল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।